আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে হারলে সব দলই কমিশনের পদত্যাগ চায় বললেন সিইসি। চট্টগ্রামের মতো সহিংসতা আর যাতে না হয় নিশ্চিত করার নির্দেশ। গুলশানে এসির বিস্ফোরণে একজনের মৃত্যু ও আহত 6 জন। আরব আমিরাতের ভিসা সেন্টারে মেরামত কাজের সময় দুর্ঘটনা। সবার নজর এড়িয়ে 16 বছরের শিশুকে প্রচলিত আদালতে বিচার, আপিল শুনানিতে ভুল ধরতে পেরে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ। করোনাকালে দেশে ফ্রিল্যান্সিংয়ে তরুণদের আগ্রহ বেড়েছে। মহামারীতে ঘরবন্দি অবস্থায় আগের চেয়ে বেশি আয়ের সুযোগ। এবং সীমিত পরিসরে সুরের ধারার পৌষ উৎসবে বাঙালি সংস্কৃতির বর্ণিল আয়োজন, ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার প্রশংসা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। ইকোশিয়া সার্চ ইঞ্জিনে প্রতিবার সার্চেই একটি করে গাছ রোপণের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে হেরে গেলেই ইসির পদত্যাগ চায়। সাভারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, চট্টগ্রামের মতো সহিংসতা যাতে আর কোথাও না হয় তা নিশ্চিত করতে হবে। সাভার প্রতিনিধি জাকির হোসেনকে সঙ্গে নিয়ে মনির হোসেনের ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট। সারা দেশে দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠের খবর জানতে সকালে সাভার যান প্রধান নির্বাচন কমিশনার। উপজেলা ভবনে বৈঠক করেন নির্বাচনী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। নির্বাচনকে প্রশ্নহীন করতে যাবতীয় সব দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। নিয়ম ও আইনের বাইরে তিনি নিজেও যদি কখনো কোনো ভুল সিদ্ধান্ত দেন সেটি না মানতে বলেছেন সিইসি। ব্যক্তির শাসন না, ব্যক্তির পছন্দের বিষয় না, আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে নির্বাচন পরিচালনার একমাত্র প্রধান লক্ষ্য। আইনের শাসন কি? সেটা হলো যে যা আছে বিধি এবং আইনে তার মধ্যে থেকে নির্বাচন পরিচালনা করা, তার বাইরে কিছু নয়। আর মার্কিন নির্বাচনের ব্যাপারে তো বিশ্বব্যাপী প্রচুর আলোচনা সমালোচনা আমরা দেখি শুনি। একটা উদাহরণ হলো যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, বর্তমান ভাইস প্রেসিডেন্ট, তাকে সিটিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন যে তুমি এভাবে করো। তিনি সেভাবে করেননি। উনি বলেছিলেন যে রিপাবলিকান জয়ী হবে, সে ব্যাপারে তোমার সাহায্য করা দরকার। উনি বলছেন সেটা আমার পক্ষে সম্ভব না। উদাহরণ এটুকুই যে এইটা হলো রুল অফ ল, যে ব্যক্তি কে, তার দল কি, তার অবস্থান কি, এটা প্রাধান্য নয়, প্রাধান্য হলো আইন। তবে কদিন আগে নির্বাচন কমিশনারদের পদত্যাগ নিয়ে বিএনপির প্রশ্নের জবাবও দেন সিইসি। আমরা তাদেরকে আস্থা আনার চেষ্টা করি, আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তা আমাদের উপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি এবং আমরা পরীক্ষা করে দেখুন যে নির্বাচন হয়। যারা হেরে যায় তাদের অবস্থান এরকম হয়, তারা গ্রহণ করতে চায় না। পরাজিত যারা হয় তারা গ্রহণ করতে চায় না। এই কালচার, এবারটা যদি আমলি যদি হেরে যেত তাহলে হয়তো তারাও এরকম বলতো। দল মত নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দিতে নির্দেশ দিয়ে সিইসি বলেন, ইভিএম নিয়ে যেন কোনোভাবে নির্বাচন বিতর্কিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। ইভিএম একটি নতুন প্রযুক্তি এবং এই প্রযুক্তির মাধ্যমে এতদিন যে আমরা নির্বাচন পরিচালনা করেছি তাতে আমরা সুফল অর্জন করেছি বলে দাবি করতে পারি। ভবিষ্যতে নির্বাচনের যে ম্যানুয়াল পদ্ধতিতে যে নির্বাচনের ঝামেলা, এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি আমরা। সে ব্যাপারে আপনাদের সকলের সমর্থন আছে, সহযোগিতা আছে, সেটাকে বেগবান করতে হবে এবং কোনো রকমেই যেন ইভিএম নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে আপনাদের দায়িত্ব এবং আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের নির্বাচন কমিশন পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব হবে না। 16 জানুয়ারি দ্বিতীয় দফায় সারা দেশের 61টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমা ইসলাম, চ্যানেল আই, সাভার।
রাজধানীর গুলশানে বহুতল ভবনের নিচতলায় এসির বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারের এসি মেরামত করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। বিভিন্ন সংস্থায় নিয়ে তদন্ত করছে। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর গুলশান 2-এর লেকপাড়ে 14 তলা ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টার। ওই অফিসের সেন্ট্রাল এসিতে ত্রুটি দেখা দিলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী আজিজুল সেটি মেরামতের জন্য যান। দুপুরে বিস্ফোরণের বিকট শব্দে অফিস থেকে বের হয়ে আসেন ভিসা সেন্টারের কর্মীরা। নামাজ শেষ করে সবাই যার যার রুমেই ছিলাম। প্রথম যে গ্লাসটা ভাঙছে আমি এদিক দিয়ে বের হয়ে আসছি, আমার সাথে সাথে আমার সেক্রেটারি মানে আপুর যেটা ছিল উনি বের হয়েছে এবং আমাদের অফিসার ছিলেন 3 জন বের হয়ে আসছে। ঘটনায় তাৎক্ষণিক এসি মেকানিক আজিজুলের মৃত্যু হয়। অফিসের আহত 6 কর্মীকে হাসপাতালে নেওয়া হয়। পরে যেহেতু বিস্ফোরণটা বেশি হয়, ওখানে যে 2-3 জন টেকনিশিয়ান ছিল তাদের মধ্যে একজন আজিজুল হক, উনি সিনিয়র টেকনিশিয়ান, উনি আসলে জায়গাতেই মৃত্যুবরণ করেন। বাকি 2 জনকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরক অধিদপ্তর, বোম ডিসপোজাল ইউনিট, তিতাস গ্যাস সবাইকে আমরা কল করেছি। আমাদের সিআইডি ক্রাইম সিন তারাও আসবেন এখনই। আমরা সার্বিকভাবে সকল সংস্থা মিলে আমরা এটা তদন্ত করে দেখব যে আসলে ত্রুটি কারণ কি। আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ ও অফিস কর্তৃপক্ষ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 16 বছরের এক শিশুকে শিশু আদালতে বিচার না করে প্রচলিত আদালতে বিচার করা হলেও তা হাইকোর্ট ও আপিল বিভাগ সহ কারো নজরে আসেনি। আপিল শুনানির সময় আসামির বয়স জানতে পেরে প্রধান বিচারপতি বলেছেন এটি বড় ধরনের ভুল। আসামিকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। যশোরের শার্শা এলাকায় চুল কাটার সেলুন চালাতেন রওশন আলী। তার সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব হলে নাসির, তার বাবা আব্দুল খালেক এবং তাদের সহযোগী শফিকুল ইসলাম মিলে রওশন আলীকে হত্যা করে। 1996 সালের এই ঘটনার মামলায় বিচারিক আদালত 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে 2000 সালে রায় দেন। 2007 সালে আসামি শফিকুল ইসলাম আপিল করলেও বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। আর 2012 সালে আসামিকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। আপিল শুনানির সময় নথি পর্যালোচনা করে সর্বোচ্চ আদালত জানতে পারেন বিচারের সময় আসামি শফিকুল ইসলামের বয়স ছিল 16 বছর। তার যে বিচার হয়েছে আসামির, সেই বিচারটি অবৈধ, কারণ সেটা এখতিয়ার বহির্ভূত বিচার। শিশু যদি হয় 1974 সালের আইনে বলা আছে শিশু মানে 16 বছর পর্যন্ত। যেহেতু সে শিশু ছিল এবং অবভিয়াসলি তার ট্রায়ালটা হতে হবে জুভেনাইল কোর্টে, এই জুভেনাইল কোর্টে না হওয়াতে সেই বিষয়টি নজরে পড়ল আপিল শুনানির সময়। আজকে শুনানি শেষে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ। এই মামলা মেরিট এবং অন্যান্য বিষয়াদি বিবেচনা করে আদালত তাকে আপিলটাকে অ্যালাউ করে, অর্থাৎ ওই আসামিকে খালাস প্রদান করে এবং আসামি যদি জেলে থেকে থাকে অথবা এর মধ্যে যদি বেরিয়ে গিয়ে না থাকে তাহলে তাকে যেন অচিরেই মুক্তি দেওয়া হয়, এই মর্মে একটি অ্যাডভান্স অর্ডার বলি আমরা, অ্যাডভান্স অর্ডারটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মামলা পরিচালনায় সংশ্লিষ্ট আইনজীবী তথ্য সঠিকভাবে তুলে ধরতে পারেননি বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। কয়েক বছর ধরে দেশে ফ্রিল্যান্সিং এ তরুণদের অগ্রগতি হলেও করোনাকালে এ পেশার প্রতি আগ্রহ বেড়েছে অনেক। মহামারীতে ঘরবন্দি অবস্থায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আগের চেয়ে বেশি আয় করেছেন এর সাথে সংশ্লিষ্টরা। ফ্রিল্যান্সাররা বলছেন যথাযথ দক্ষতা থাকলে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুর্দিনেও আর্থিকভাবে সমৃদ্ধ অর্জন সম্ভব। ই কমার্স নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 6ষ্ঠ পর্ব আজ। করোনাকালে কাজ হারিয়ে অনেকেই যখন হতাশাগ্রস্ত, তখন দেশের দক্ষ ফ্রিল্যান্সাররা ঘরে বসেই উপার্জন করেছেন নিয়মিত সময়ের চেয়ে অনেক বেশি। মহামারীর মাঝেও পৃথিবীর বিভিন্ন দেশ শত শত কোটি টাকার কাজ করিয়ে নিচ্ছে বাংলাদেশি দক্ষ ফ্রিল্যান্সারদের দিয়ে। এ পেশায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে 6.5 লাখের বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন। এই পেশার সাথে নিয়োজিতরা বলছেন গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত
80% ফ্রিল্যান্সারেরই আয় বেড়েছে। আমি ফাইবারে খুব অ্যাক্টিভলি কাজ করি এবং আপওয়ার্কে অ্যাক্টিভলি কাজ করি। বলা যায় যে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় $10,000 মতো আমি ইনকাম করি। ফাইবারে ব্যাচ পেয়েছি, প্লাস আপওয়ার্কে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পেয়েছি। ওভারঅল কাউন্ট করতে গেলে 2020 সাল বেশ ভালো গিয়েছে আমার জন্য। 2020টা আমি অন্য সবার থেকে বলবো আমার জন্য ভালো গিয়েছে আমি বলবো, কারণ হচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে কাজ ছিল অনেক বেশি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলা থেকে কাজ করছেন ফ্রিল্যান্সাররা। নারী পুরুষ নির্বিশেষে করোনাকালে অনেকেই নতুন করে যুক্ত হয়েছেন এই পেশায়। কাজের পরিধি অনেকাংশে বাড়ছে, এই জন্য আমি একটা টিম বিল্ড করছি। এখন আমার টিমে টোটাল 5 জন কাজ করতেছে। যখন লকডাউন শুরু হয়ে যায় তখন আর আমি জবের চেষ্টাও করি না, মনে হয় যে না ফ্রিল্যান্সিংটাকে আমি মোটামুটি ক্যারিয়ার হিসেবে নিতে পারি, তখন আমি ফুল টাইম ফাইবার সময় দেওয়া শুরু করি। অনলাইন বিজনেসটা এখন ট্রেন্ডি বিষয়ে পরিণত হয়েছে, সো আমার ই-কমার্স সেক্টরে কাজের স্কোপটা অনেকটাই বেড়ে গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে যথাযথ দক্ষতা থাকলে আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং এর বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশিদের। করোনার এই প্যান্ডেমিকে ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার পরিমাণ বেড়েছে, দক্ষতা অর্জন করারও সুযোগ বেড়েছে। প্রতি মাসে আমাদের গড় হিসাব অনুযায়ী $20,000 থেকে $22,000 শুধু আমাদের শিক্ষার্থীদেরই আয় ছিল। অলমোস্ট 80% ফ্রিল্যান্সারদের আয় বাড়ছে। স্কিল করার জন্য ট্রেনিং দেওয়া যেত বা তাদের এডুকেশন বা রিসোর্সের ব্যবস্থা করা যেত সিস্টেমেটিক ওয়েতে, লং টার্ম চিন্তা ভাবনা করে, তাহলে এই ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস থেকে অনেক সম্ভাবনা আছে। তারা বলছেন করোনাকালে আউটসোর্সিং এর প্রতি মানুষের আগ্রহ যেভাবে বেড়েছে তাকে কাজে লাগাতে পারলে এ খাতে অর্থনৈতিক সম্ভাবনা অনেক। করোনা মহামারীতে লকডাউনে আটকে পড়ে কাজ হারিয়ে বিভিন্ন পেশার মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে ঘরে বসেছিলেন, তখন কিন্তু দেশের ফ্রিল্যান্সাররা আগের মতোই পুরো দমে কাজ করে গেছেন। কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কাজ করে দেশে এনেছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ, যা ডিজিটাল অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতকে করেছে সমৃদ্ধ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি কোয়ার্টারে সমৃদ্ধ ছাদকৃষি আয়োজন করেছেন গণিত বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম এবং তার স্ত্রী। প্রতিদিনের কৃষি অনুশীলনের ভেতর দিয়ে তারা পারিবারিক পুষ্টি চাহিদা মেটাচ্ছেন, পাচ্ছেন আরো অনেক কিছু। শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট। ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাসভবনের ছাদগুলো একসময় খালিই ছিল। দিনে দিনে সেগুলো রঙিন হয়ে উঠছে কৃষির ছোঁয়ায়। এখানে কৃষিকাজে যুক্ত হচ্ছেন অধ্যাপক পরিবারের সদস্যরা। গণিত বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলাম 8 বছর আগে একটু আধটু কৃষি চর্চা শুরু করেন। সেই উদ্যোগই আজ পরিণত হয়েছে সমৃদ্ধ এক কৃষিক্ষেত্রে। 8 বছর হবে এই বাসা আসার পর থেকে আমি ছাদ বাগান, এই ছাদটা ছিল একেবারে মানে ঘাস টাস দিয়ে ভরা। তা আমি যখন আসছি আইসা দেখি এত নোংরা ছাদ, তো সবগুলা ঘাস উঠাইয়া, তো 1, 2, 3 আমার একটা আম গাছ ছিল, তারপর একটা কাঁচামরিচ গাছ ছিল, একটা লেবু গাছ ছিল, আর একটা জামরুল গাছ ছিল। পরে আস্তে আস্তে আনতে আনতে বড় হয়েছে। ইউটিউব তো খুঁজে খুঁজে আমি আপনার প্রোগ্রাম বের করি, তারপর দেখতে দেখতে যতগুলাই দেখি ততগুলো আমার সবুজ দেখলেই ভালো লাগে। এক এক পাশে এক এক ধরনের ফসলি আয়োজন, অনুসরণ করা হচ্ছে শতভাগ জৈব কৃষি। দেখেন আমার মাটিগুলা দেখেন, দেখেন সবগুলাই পাতা। ওই পাতা দিয়ে আমি যখন মাটিটা তৈরি করি, মাটিটা একদম ফোম ফোম থাকে, আমি এগুলো সব রিজার্ভ করে রাখি। আর এইখানে রাখছি, এইখানে যে তরকারি কাটা যে আছে ওইগুলোর পানিগুলো ভিতরে ঢুকবে। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের মাঝেও প্রভাব রাখছে এই কৃষির আয়োজন। শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। তা আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আই স্পোর্টসে। করোনা ভাইরাসের কারণে লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতির খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে টানা 4 দিন অনুশীলন করেছে টিম বাংলাদেশ। অনুশীলনে নিজেদের ভালোই প্রস্তুত করেছে তামিম ইকবালের দল। বৃহস্পতিবার বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টিম টাইগার্স।
এক বছরের করোনা বিরতির পর আন্তর্জাতিক সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে সেরা পারফর্ম করতে মুখিয়ে টাইগাররা, জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আদিল আহমেদ শানের রিপোর্ট। ফুরফুরে মেজাজে চতুর্থ দিনের অনুশীলন টাইগারদের। শীতের সকালে ফুটবল দিয়ে গা গরম করেন তামিম, মুশফিক, সাকিবরা। ওয়ার্ম আপ শেষে ফিল্ডিংয়েও নিজেদের ঝালিয়ে নিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ইনডোরে এক কাতারে দাঁড়িয়ে সাকিব, মাহমুদুল্লাহর সঙ্গে ব্যাটিংয়ে তরুণ মেহেদী হাসান। বোঝাই যাচ্ছে তরুণ ও অনভিজ্ঞ এই ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে নিজেদের স্কোয়াডেও পরীক্ষা চালাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই সিনিয়রদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও ক্যারিবীয়দের বিপক্ষে পারফর্ম করতে মুখিয়ে। সবাই অনেক উৎফুল্ল আছে খেলার জন্য, বিশেষ করে আমাদের সাকিব ভাইও টিমে ফিরেছে। আমাদের টিম খুব ভালো একটা পজিশনে আছে এবং আমরা যে প্র্যাকটিস করছি অবশ্য আমরা ইনশাল্লাহ সামনে যে সিরিজ আছে অবশ্যই আমরা খুব ভালো করতে পারবো। 4 দিনের অনুশীলন শেষে বৃহস্পতিবার 2 ম্যাচে প্রথম প্রস্তুতি ম্যাচ টাইগারদের সাভার বিকেএসপিতে। 1 বছর পরে খেলা শুরু হচ্ছে, এটা আমাদের প্রত্যেকেই অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি। এবং সবচেয়ে ভালো কথা যেটা আমরা ন্যাশনাল টিমের সাথে জয়েন করেছি এবং খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। লাস্ট 4 দিন আমরা খুব ভালো একটা পার করেছি প্র্যাকটিস সেশন। বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচের দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশের বিপক্ষে ভালো করা সম্ভব বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্ট অধিনায়ক ক্রেগ ব্রাথেট। পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্স ভালো করার দিকেও মনোযোগ দিতে চায় এই ক্যারিবীয় ব্যাটসম্যান। বিস্তারিত জানাচ্ছেন তামান্না তানজিনা। ক্রিকেটার এবং কোচিং স্টাফ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে 38 জনের বহরটি 10 জানুয়ারি বাংলাদেশে আসে। এরপর থেকে টিম হোটেলেই আছেন তারা। 3 দিনের কোয়ারেন্টাইন শেষ হচ্ছে বুধবার। বৃহস্পতিবার থেকে টানা 4 দিনের অনুশীলন। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে 18 জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের সাথে ক্যারিবীয়দের একদিনের প্রস্তুতি ম্যাচ। টিম হোটেল থেকে বুধবার সন্ধ্যায় ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যোগ দিয়েছিলেন বাংলাদেশ সফরে ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক ক্রেগ ব্রাথেট। প্রায় নতুন একটি ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে তিনি। না, এটি চাপ নয়, দায়িত্ব। আমার বিশ্বাস আছে ছেলেরা ভালো করবে। বাংলাদেশের সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ দুর্দান্ত প্লেয়ার। তাদের বিপক্ষে খেলতে গেলে ব্যাটিং, বোলিং সব ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। আমার মনে হয় আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি সিরিজে ভালো করতে পারবো। করোনা সংক্রমণের শঙ্কায় দলের সিনিয়র প্লেয়াররা আসেননি। বেশ কয়েকজন ক্যারিবীয় ক্রিকেটারের অভিষেক হবে বাংলাদেশ সিরিজে। সেই তুলনায় বাংলাদেশ স্কোয়াড বেশ অভিজ্ঞ। এটা সত্যি আমাদের বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার নেই, কিন্তু এই দলটি যদি সুযোগ কাজে লাগাতে পারে তাদের পক্ষেও ভালো কিছু করা সম্ভব, কারণ সফল হওয়ার ক্ষুধা সবার আছে। ওয়ানডে সিরিজ চলাকালে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলটি অনুশীলন চালিয়ে যাবে বলেও জানিয়েছেন ক্রেগ ব্রাথেট। তামান্না তানজিনা, চ্যানেল আই। এবার ফুটবল। ফেডারেশন কাপ শেষে মাত্র 2 দিন বিরতি দিয়ে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকেই উত্তর বারিধারা সমানে সমান লড়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরার সাথে। ম্যাচের 35 মিনিটে প্রথম গোল হজম করতে হয় উত্তর বারিধারাকে। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের লম্বা ক্রস থেকে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন বসুন্ধরার আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করতে সময় লাগেনি অস্কার ব্রুজেনের দলের। 55 মিনিটে বেসেরার থ্রু পাস ধরে গোল করেন মিডফিল্ডার ইব্রাহিম। বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ খেলা হলেও গোল পায়নি কোনো দল। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় 2-0 গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় উত্তর বারিধারা ক্লাবকে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বিকেল 4টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এসসি। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তাহার কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। এবার ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি।
জাতীয়ভাবে করোনা ভ্যাকসিন কার্যক্রম চালাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজধানীতে এই কর্মসূচিতে ইপিআই, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। দুদিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সারা দেশের প্রায় 22,000 মাঠকর্মীকে প্রশিক্ষণ দেবেন। রাজধানীতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আফতাব আলী শেখ জানান, তারা 304টি করোনা ভাইরাসের নমুনার জিনোম সিকোয়েন্স করে গ্লোবাল জিন ব্যাংকে জমা দিয়েছেন। সুরের ধারার আয়োজনে শহুরের শিশুরা পেল পৌষ উৎসবের আমেজ। তবে করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে কিছুটা সীমিত পরিসরে আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সাহায্য করে। পৌষ উৎসবে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। মিথিলা নাজরিনের রিপোর্ট। পিঠাপুলি, গান আর শিশুদের নাচ দিয়ে শুরু সুরের ধারার আয়োজনে পৌষ উৎসব 1427। গ্রামীণ আবহের এই উৎসবে শহরে বেড়ে ওঠা শিশুরা নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। গানে গানে সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এই আয়োজনটুকু জানান দেওয়া, পরস্পরের সাথে বহুদিন পর একবার একটু চোখের দেখা হলো, প্রাণের কথা আদান প্রদান হবে। এখানে একটু খোলা মাঠে এত সুন্দর একটা পরিবেশে একটু ঘুরে বেড়াবো, বাচ্চাদের একটু গান শুনবো। এরাও গান বাজনা আনন্দ সব কিছু থেকে দূরে থাকতে থাকতে সবাই এমন একটা বিষণ্ণতা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এইবারের আয়োজনের এটি মূল উদ্দেশ্য। করোনাকালে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে এমন আয়োজনকে সাধুবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বের সকল প্রান্তে। পৃথিবীর অন্যান্য দেশে এ ধরনের আয়োজনের মাধ্যমে বহির্বিশ্বে আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য কৃষ্ট তুলে ধরা যেতে পারে। আমাদের একটা ঐতিহ্যের অংশ, আমাদের একটা সংস্কৃতির অংশ, এবং দেশের বাঙালি জাতি হিসাবে আমরা এই পৌষমেলাকে নিয়ে গর্ব করতে পারি। করোনাকালে ঘরে থাকা জীবন থেকে মুক্তির স্বাদ পেয়ে আনন্দিত শিশুরা। পৌষ উৎসবে এসেই ভালো লাগছে যে সবাইকে দেখতে পাচ্ছি মুখে মুখে, আর খুশি লাগছে। অনেকদিন পর সবার সাথে দেখা, এই ধরনের একটা প্ল্যাটফর্ম পাওয়া, অনুষ্ঠান করতে পারাটা এটা খুবই আনন্দের বিষয়। প্রত্যেকবারই পৌষ মেলা হয় বন্যাদি জন্মদিন হিসেবে, তো এবারও অনেক আগ্রহ নিয়ে এসেছি। গান গেয়েছি, খুব মজার পিঠা খেয়েছি, আর আমার অনেক ভালো লেগেছে। ভবিষ্যতেও এমন আয়োজনকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানায় সুরের ধারা। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা। ভালোভাবে খোঁজখবর নিয়ে সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনায় মন্ত্রী করোনার ভ্যাকসিন এবং ভ্যাকসিনের মোবাইল অ্যাপসের খরচ নিয়ে অসত্য সংবাদ পরিবেশিত হওয়ার সমালোচনা করেন। এ সময় পৌর নির্বাচন সুষ্ঠু না হওয়া নিয়ে বিএনপির দাবিরও সমালোচনা করেন হাসান মাহমুদ। করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য যে অ্যাপস, সেটি ক্রয় নিয়ে বা সেটির খরচ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে ভুল অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাবো, ভালোভাবে খোঁজ খবর না নিয়ে এই ধরনের অসত্য সংবাদ যেন পরিবেশিত না হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন 16ই জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিও সুষ্ঠু হবে না। এটি না বলে তো কোনো উপায় নেই। যখন নাচতে না জানে তখন বলে যে উঠানটা বাঁকা। তাই বিএনপিকে অনুরোধ জানাবো যে নিজেদের যে অনৈক্য পৌরসভায় জেলায় উপজেলায়, সেটি নিরসন করুন। এবার অশোক লিল্যান্ড হিফাদটস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে করোনা পরিস্থিতির চরম অবনতি।
সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছেই। বর্জন করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বীমা কর্মী কর্মকর্তাদের নিয়ে অ্যাওয়ার্ডস নাইট 2020-এ ব্যবসা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখায় সেরা বীমা কর্মী ও কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। পরাগ আজিমের রিপোর্ট। গ্রাহক সেবার মাধ্যমে বাংলাদেশে বীমা শিল্পের ইমেজ সংকট কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এ অর্জন করেছে কোম্পানিটি। আন্তর্জাতিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডে পেয়েছে মোস্ট ইনোভেটিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হওয়ার গৌরব। যাদের নিরলস শ্রমে এসব অর্জন, সেই বীমা কর্মী কর্মকর্তাদের নিয়ে অ্যাওয়ার্ডস নাইট 2020। আমরা যেভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, এই অপার সম্ভাবনা, যেটাকে আমরা ইংলিশে বলছি পসিবিলিটিজ আনলিমিটেড, সেই একই স্বপ্নে আমাদের সকলের স্বপ্ন, এটাই আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতা করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমার বিশ্বাস এখনকার পর্যন্ত দেখে যে চার্টার্ড লাইফ হ্যাজ বিন এবল টু কিপ দ্যাট টাইপ অফ ভ্যালু ইন গিভিং গুড সার্ভিসেস টু দেয়ার পলিসিহোল্ডার। বীমা গ্রহীতার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার কথা বলেন চার্টার্ড লাইফের চেয়ারম্যান ও সংসদ সদস্য উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। আমাদের বিজনেস গ্রোথ হচ্ছে 78%, রিনিউয়াল পার্সেন্টেজ 70%। এই যে 42টা জেলায় আমরা আরো প্রসারিত হচ্ছে, এর মধ্যে এই বছরে আমরা 64 জেলায় যাব। 64 যাওয়ার পরে দেশের বাইরেও যাওয়ার আমাদের সুযোগ আছে। আপনারা আরো বেশি করে উদ্যোগ নিয়ে কাজ করবেন, আর কাজের মাধ্যমে যে ফসল আসবে সেই ফসলটা সবাই ভোগ করতে পারবে। অনুষ্ঠানে চার্টার্ড প্রিয়জন অ্যাপস উদ্বোধন করা হয়। পরে সেরা বীমা কর্মী ও কর্মকর্তাদের সার্টিফিকেট এবং ক্রেস্ট দেওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে চতুর্থ ও সর্বশেষ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া 56টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের যোগ্যতা ও জরিপের ফলাফল বিবেচনায় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। আগামী 14 ফেব্রুয়ারি একযোগে দেশের 56টি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 15,700-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের রেকর্ড সর্বোচ্চ 4,200-রও বেশি মারা গেছেন। ইউরোপের অন্যান্য দেশগুলোতেও অবস্থার অবনতি দেখা দিয়েছে। চীনে 5 মাসের মধ্যে হয়েছে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। করোনা ভাইরাসের উৎপত্তির খোঁজে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। ইন্টারনেট ও সার্চ ইঞ্জিন যেমন সরাসরি সম্পৃক্ত, তেমনি পৃথিবীর সাথে সম্পৃক্ত পরিবেশ, এমন ভাবনাতেই কাজ করছে জার্মান প্রতিষ্ঠান ইকোশিয়া। তাদের সার্চ ইঞ্জিনে প্রতিবার সার্চ করলে তারা একটি করে গাছ লাগায়। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটি এশিয়া ও আফ্রিকার 26টি দেশে 11 কোটি 10 লাখ গাছ লাগিয়েছে। 2020 সালের ডিসেম্বর থেকে আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবেও কাজ করছে তারা। এবার অর্থনীতি সংবাদ। বার্ষিক বিক্রির দিক থেকে সবচেয়ে খারাপ সময় পার করছেন যুক্তরাজ্যের খুচরা বিক্রেতারা। পণ্য বিক্রি 25 বছরের মধ্যে সবচেয়ে বেশি কমে গেছে। ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম বিআরসির মতে 2020 সালে সামগ্রিক বিক্রি আগের বছরের চেয়ে 0.3% কমেছে, যা 1995 সালের পর সর্বনিম্ন। করোনাকালে ভোক্তাদের খরচের খাত পরিবর্তনকেই এর কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। এবারে চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থনে নির্বাচনী সমাবেশ করেছে রাউজানবাসী। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজানের এমপি ফজলে করিম চৌধুরীর বড় ছেলে ফারাজ করিম চৌধুরী সহ অন্যান্যরা। বক্তারা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী 27 তারিখ নৌকার পক্ষে রায় দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বগুড়ার শিবগঞ্জ থেকে বাঁধাকপি যাচ্ছে বিদেশে। শিবগঞ্জের একটি প্রতিষ্ঠান কৃষকের কাছ থেকে বাঁধাকপি কিনে রপ্তানিকারকদের মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়া পাঠাচ্ছে। বগুড়া থেকে রফ জালালের পাঠানো তথ্য ভিডিওতে সুইতা মাহমুদের রিপোর্ট। বাঁধাকপি বিদেশে রপ্তানি শুরু হয়েছে বছর দুয়েক আগে। বগুড়ার শিবগঞ্জের বেশ কয়েকজন কৃষকের উৎপাদিত বাঁধাকপি দিয়েই শুরু হয় এই কার্যক্রম। রেফ্রিজারেটেড ট্রাকের ব্যবস্থা করে দেওয়া হয় যেন আমরা কুল চেইন মেনটেন করে পাতাকপিগুলো আমরা রপ্তানি করতে পারি। তাহলে আমাদের কোয়ালিটিও ঠিক থাকবে, আমরা ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে রপ্তানি করতে পারবো। এবার রপ্তানিকারক ও ব্যবসায়ীরা বাজার মূল্য থেকে কিছুটা বেশি দামে কিনছেন কৃষকের কাছ থেকে। আমরা যদি রপ্তানি করতে পারি ভালো মানে রোগ কিংবা কীটনাশক মুক্ত যদি পাতাকপি কৃষকেরা আমাদেরকে দেয়, তাহলে আমরা বিদেশি বেশি ভাবে রপ্তানি করতে পারবো, কৃষকেরাও টাকা পাবে। এর মধ্য দিয়ে সবজি চাষে নতুন গতি আসবে বিশ্বাস কৃষকের। এই ধরনের কাঁচামাল কোল্ড স্টোরেজ করার জন্য যদি সরকার থেকে উদ্যোগ নেওয়া হয় তাহলে এখানে কৃষকেরা অনেক বদরেশন থেকে রক্ষা পাবে। এদিকে রপ্তানি উপযোগী কপি বাছাই ও প্রক্রিয়াজাতকরণের কাজে যুক্ত হয়েছে 300 নারী পুরুষ। অন্য কোনো কাজ করতে হতো, আমি কোথায় যায় কাজ করবো, এখন এখানেই কাজ করি, এটি দিয়ে আমার বাড়ি চলে, একে দিয়ে আমরা লাভবান হচ্ছি। প্রথম পর্যায়ে 34টি কন্টেইনারে করে 714 মেট্রিক টন অর্থাৎ 4,08,000 পিস বাঁধাকপি পাঠানো হয়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। আরও 16টি কন্টেইনারে 336 মেট্রিক টন কপি পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা মনে করি যে এটা যদি আমরা সঠিকভাবে উৎপাদন প্রসেসিং এবং আমরা মার্কেটে ধরে রাখতে পারি, ভবিষ্যতে আমরা এই কৃষি পণ্য থেকে আমরা বৈদেশিক মুদ্রা উন্নয়ন করে এই এলাকা সহ সারা দেশে উন্নয়ন সম্ভব। রেফ্রিজারেটর ট্রাকের ব্যবস্থা করা গেলে সবজির মান ঠিক রাখা সহজ হতো বলছেন রপ্তানিকারকরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভাসানচরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা দেখছে বাংলাদেশ পর্যটন বোর্ড। তবে ভাসানচরের প্রকল্প পরিচালক বলছেন, এখানে পর্যটন কেন্দ্র তৈরির আগে আরও গবেষণা জরুরি। পর্যটনের সম্ভাবনা যাচাই বাছাইয়ের জন্য চলতি মাসেই ভাসানচর পরিদর্শন করবে পর্যটন বোর্ড। সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। চোখ জুড়ানো এ পথেই গভীর সাগরের বুকে এক টুকরো ভূমির সন্ধানে যাত্রা। নিঝুম দ্বীপের কাছাকাছি এই দ্বীপের নাম ভাসানচর। দ্বীপটির চারিদিকে ম্যানগ্রোভের সবুজ দেয়াল, উপকূলীয় বনাঞ্চলের পাশাপাশি গড়ে উঠছে ফলের বাগান। সকাল থেকে সন্ধ্যা জুড়ে থাকে পাখির অবিরাম আলাপন। রূপ ও বৈচিত্র্যে প্রতি মুহূর্তেই ডাল মেলছে প্রকৃতি। দূষণমুক্ত নির্মল পরিবেশে দিনে দিনে বিস্তার ঘটাচ্ছে জীববৈচিত্র্য। 13,000 একর আয়তনে দ্বীপটিতে 1 লাখ রোহিঙ্গার জন্য তৈরি হয়েছে গুচ্ছগ্রাম। তবে খালি পড়ে আছে অনেক জায়গা। এরই মধ্যে বসতি গড়েছেন প্রায় 4,000 রোহিঙ্গা। এই সব কিছু ঘিরে ভাসানচরে পর্যটনের সম্ভাবনা যাচাই করবে পর্যটন বোর্ড। এটা আমরা ট্যুরিজম মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করব। ওই জায়গাটাকে ট্যুরিজম প্রোডাক্ট হিসেবে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, ব্র্যান্ডিং করা যায়, সেটাও আমরা দেখবো। আমরা যাবো এখানটায়, একটা সম্ভাবনা খোঁজার চেষ্টা করবো। আমাদের যারা ট্যুরিজম এক্সপার্ট যারা, তাদেরকে নিয়েই যাবো আমি ওখানে। তবে তড়িঘড়ি নয়, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও চিন্তা ভাবনা প্রয়োজন বলে মনে করছেন প্রকল্প প্রধান। আমাদের এখানে রোহিঙ্গা রিলোকেট হয়ে গেছে, যেহেতু এই প্রেক্ষিতে এখন এটা কি আমরা পর্যটনে যাবো কিনা এটা যথেষ্ট স্টাডি করে অ্যাপ্রোচ করা উচিত। এক ট্যুরিজমকে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখে কক্সবাজারতে এখানে নিয়ে আসছি।
এখানে কি ফার্দার ট্যুরিজমটা দরকার হবে কিনা, এটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে বলে এবং ব্যক্তিগত ধারণা। সন্দ্বীপ থেকে ভাসানচরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। সাগরে দ্রুত পলি জমায় ভবিষ্যতে দুটি দ্বীপ মিলে যাওয়ার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। প্রাণ ও প্রকৃতির অনবদ্য রূপ ধরা দিয়েছে এই ভাসানচরে। একদিকে সমুদ্র, অন্যদিকে ম্যানগ্রোভ, সবকিছু মিলিয়ে ইকো রিসোর্টের চিন্তাটা এসেই যায়। তবে জীববৈচিত্র্য টিকিয়ে রেখে এ ধরনের পরিকল্পনা নেওয়া সম্ভব কিনা এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ভাসানচর, নোয়াখালী। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি এক্স সূচক 91 পয়েন্ট কমে 5770 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 359টি কোম্পানির 2108 কোটি 49 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 125 কোটি 85 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 56টির, কমেছে 248টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। আবারও অশোক লীলা নিফাদটস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নসিমন সংঘর্ষে নিহত 6 ও আহত 4 জন। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক হয়েছেন। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শৈলকুপার শেখপাড়া এলাকা থেকে একদল নির্মাণ শ্রমিক ইঞ্জিন চালিত নসিমনে করে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 6 জন মারা যান। গুরুতর আহত হয় আরও 4 জন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে খালগুলোর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন মেয়র আতিকুল ইসলাম। বুধবার ডিএনসিসির 6, 7 এবং 8 নম্বর ওয়ার্ডে বিস্তৃত রূপনগর খাল পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, তুরাগ নদী পর্যন্ত খালের আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে। মার্চ মাস থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন কর বাসায় বসে অনলাইনে দেয়া যাবে বলেও জানান তিনি। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি খাল উদ্ধার করার জন্য আমরা শুরু করেছি। বাউন্ডারি ওয়ালের ভিতরে যদি কারো কোনো স্থাপনা থাকে, আপনারা এটা নিজেরা সরিয়ে নিন। এটি হলো অবৈধ স্থাপনা। আপনাদের 1 জন বা 2 জন বা 10 জনের জন্য আমাদের বাকি 90% জনগণ কষ্ট করতে পারবে না 10% অবৈধের জন্য। বেশি দামে করোনার টিকা কিনবে না সরকার। দাম কম পেলে প্রয়োজনে ভারত বাদে টিকা উৎপাদনকারী অন্য দেশ থেকে করোনার টিকা আনবে সরকার। ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, টিকা আমদানির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এর সুষ্ঠু বিতরণ ব্যবস্থা। বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে জানাতে অনলাইনে যুক্ত হন অর্থমন্ত্রী। 28 জানুয়ারি থেকে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি মাসেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার চূড়ান্ত খবরটি পাওয়া যাবে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে শীতের এই সময়ে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছে প্রাণ গ্রুপ। কোমল পানীয় প্রাণাপের সৌজন্যে ছড়াই ভালোবাসার উষ্ণতা সিজন 3 এর অংশ হিসেবে আগামী 20 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি এই কর্মসূচি চলবে। বুধবার ঢাকার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অভিনেতা ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ এবারের ক্যাম্পেইনে অংশ নেবেন। তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বাস্থ্যসেবা ক্যাম্প করেছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। 72 বি গ্রেডের 30 বিডের আয়োজনে মেডিকেল ক্যাম্পে সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ ও ওষুধ প্রদান করে। সে সময় উপস্থিত ছিলেন 30 বিডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হেদায়েতুল ইসলাম। পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আবারও অশোক লিল্যান্ড ফাদার্স বিরতি নিচ্ছি, বিরতির পর জানিয়ে ফিরব। সুপার কাপের প্রথম সেমিতে রাতে বার্সেলোনার প্রতিপক্ষ সোসিয়েদাদ